শোনো আবির, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, সেজন্য তোমাকে গোপনে ডেকে নিয়ে আসলাম। তোমাকে একটা মিশনে যেতে হবে। স্যার আপনি বলেন, আমি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি। তুমি তো জানো আমাদের গুপ্তচর খবর দিয়েছে সিটি কলেজে কয়েকটা আতঙ্কবাদী ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা সেখানে ঘুরে ঘুরে নিজেদের দলের লোকজন বৃদ্ধি করার চেষ্টা করছে। এদেরকে খুঁজে বের করতে হবে, না হলে কলেজে পড়া ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের এরা নিজেদের জালে ফাঁসিয়ে নেবে। স্যার খবরটা আমিও শুনেছি, কিন্তু এক্ষেত্রে আমি কি করতে পারি আপনি বলেন। আপনি যেটা বলবেন আমি সেটা করার জন্য প্রস্তুত আছি। দেখো আবির, তোমার বয়স কম, তবে তুমি অনেক বুদ্ধিমান। আমিও কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলেছি, তুমি ওখানে চলে যাও। আমার সাথে শুধুমাত্র গোপনে যোগাযোগ রাখবে, আর কেউ যেন জানতে না পারে তুমি একজন আর্মি অফিসার। ওকে স্যার, আমি তাহলে কালকেই আপনার কথা মতো কলেজ চলে যাব। তোমার জন্য শুভকামনা রইল আবির। আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি তুমি তোমার মিশন সফল করে আবার ফিরে আসবে। আবির সেনাপ্রধান রফিক সাহেবকে সালাম জানিয়ে বেরিয়ে চলে আসলো। 6 মাস হয়েছে সে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করেছে। ইতিমধ্যে তার বুদ্ধিমত্তা আর সাহসের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে। পুরো নাম আবির চৌধুরী। তার বাবা এই দেশের নামকরা একজন ব্যবসায়ী আশরাফ চৌধুরী। তবে তার বাবার ইচ্ছে ছিল তিনি আর্মিতে জয়েন করবেন, কিন্তু তার দাদা আরমান চৌধুরী ব্যবসায়ী ছিলেন, সেজন্য জোর করে তার বাবাকে ব্যবসায় জয়েন করিয়ে নেন। কিন্তু আবিরের বাবা নিজের অপূর্ণ ইচ্ছাটাকে নিজের ছেলের মাধ্যমে পূর্ণ করতে আগ্রহী হন এবং আবিরকে সেনাবাহিনীতে ট্রেনিংয়ে পাঠান। আবির ছোটবেলা থেকেই নিজের দেশের জন্য কিছু করতে চাইছিল। এর মধ্যেই তার বাবা ইচ্ছে শুনে সে আরও আগ্রহী হয়ে যায়। পরের দিন সকালে সে খুব তাড়াতাড়ি উঠে নিজের চেহারাটার মধ্যে কিছুটা পরিবর্তন আনে। মাথার চুলগুলো এলোমেলো করে মোটা ফ্রেমের একটা চশমা পরে। ব্রেকফাস্ট করতে নিচে নামে, তখন তার মা এই দৃশ্য দেখে বলেন, আবির বাবা, কি হয়েছে তোমার? এই এলোমেলো চুল আর মোটা ফ্রেমের চশমা পরে তুমি কোথায় বের হচ্ছ? আম্মু, আমাকে ছদ্মবেশ ধরে কয়েকদিন সিটি কলেজের মধ্যে লুকিয়ে থাকতে হবে, সেই জন্যই কাল তাড়াহুড়ো করে বাসায় ফিরে এসেছি। এখন থেকে আমি কলেজের হোস্টেলেই থাকব। আবিরের মা ভীষণ চিন্তায় পড়ে গেলেন ছেলের এই রকম কথা শুনে। তিনি কখনোই চাননি তার ছেলে আর্মিতে জয়েন করুক, কিন্তু স্বামীর এত আগ্রহ দেখে কখনো নাও করতে পারেননি। সেজন্য তিনি চুপচাপ আবিরকে নাচতে দিলেন। আবির খাওয়া দাওয়া করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। ওদিকে একটি গোপন আস্তানায় একটা বাক্স নিয়ে ঢুকেছে 20-21 বছরের 2টা ছেলে। তাদেরকে দেখেই সেখানে বসে থাকা লম্বা চুলওয়ালা একটা ভয়ঙ্কর লোক এগিয়ে আসলো। এরপর বলল, তোমরা এসেছো, তোমাদের জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। কাজ ঠিক মতো হচ্ছে তো? বস, আপনি কোনো চিন্তা করবেন না, এই দেখুন সব রেডি করে নিয়ে এসেছি। লোকটা বাস্কটা হাতে নিয়ে খুলল। এরপর দেখতে পেল সেখানে হাতে বানানো বেশ কয়েকটি বোমা। এটা দেখার পর সে চিৎকার করে হাসতে শুরু করলো, আর ছেলে 2টা লোকটার সাথে যোগ দিল। এরপর লোকটা ছেলে দুটোর হাতে 2টা টাকার বান্ডিল দিয়ে পড়ল, আমি জানতাম তোমরাই পারবে, তোমাদের উপর আমার ভরসা ছিল। কাজ চালিয়ে যাও, খুব তাড়াতাড়ি আমি এই দেশে ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি করব। সবে আমার নাম শুনলেই কেঁপে উঠবে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যতদিন আছি ততদিন আপনার পরিচয় কেউ জানতে পারবে না। আমরা আমাদের কাজ ঠিক মতো করব। খুব তাড়াতাড়ি আপনি এই দেশের কন্ট্রোল নিতে পারবেন নিজের হাতে। ঠিক আছে, তোমাদেরকেও টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। টাকার বিছানায় তোমরা ঘুমাবে যদি আমার কথা মতো কাজ করো। এখন তাড়াতাড়ি যাও, তোমাদেরকে এখানে কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আমার এই গোপন আস্তানার কথা যেন আর কেউ জানতে না পারে। এরপর ছেলে দুটো বেরিয়ে চলে আসলো। ওদিকে আবির কলেজের গেটে পৌঁছানোর সাথে সাথে কিছু একটার সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেল, কিন্তু তার কানে আসলো একটা চিৎকারের আওয়াজ। সে চোখ মেলে তাকাতে দেখতে পেল সে একটা মেয়ের উপরে পড়ে আছে। মেয়েটা চিৎকার দিচ্ছে। মেয়েটার ঠোঁট আবিরের ঠোঁটের একদম কাছাকাছি। আবির এটা দেখে কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু মেয়েটার দিকে তাকাতেই সে যেন অন্য জগতে চলে গেল। মেয়েটা অসম্ভব মায়াবী। আবির মেয়েটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মেয়েটা আবিরকে জোরে একটা ধাক্কা দিল। আবিরের হুঁশ ফিরতেই সে তাড়াতাড়ি উঠে গিয়ে বলতে লাগলো, সরি, আমি বুঝতে পারিনি। মেয়েটা লাফ দিয়ে উঠল মাটি থেকে। এরপর আবিরের মাথা থেকে পা পর্যন্ত ঠিক মতো দেখে নিল। এরপর আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আবির বুঝতে পারছে না মেয়েটা কি করতে চাইছে। মেয়েটা আবিরের কাঁধে হাত রেখে বলল, শোন ভাই, তোর মতো অনেক ছেলে দেখেছি, ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার সরি বলা হচ্ছে।
তবে যাই বলিস, ব্যথা কিন্তু আমি পেয়েছি। এর প্রতিশোধ আমি তোর কাছ থেকেই নিব। বিশ্বাস করুন আপু, আমি আপনাকে দেখিনি, দেখলে কখনই ধাক্কা দিতাম না। আমি এদিক দিয়ে ঢুকছিলাম, হঠাৎ করে আপনি মাঝখান দিয়ে চলে আসলেন, তাই ধাক্কা লেগে গেছে। আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। প্লিজ আপু, আমি নতুন এসেছি, আমার সাথে কিছু করবেন না। আরে থাম ভাই, রেলগাড়ির মতো বলেই যাচ্ছিস। আমি কি বলেছি তোকে আমি শাস্তি দেব? আমি বলেছি তোর কাছ থেকে আমি প্রতিশোধ নেব। কিভাবে প্রতিশোধ নেব সেটা তো বলিনি। এখন তুই এক কাজ করবি, এখান থেকে ক্লাস পর্যন্ত ব্যাঙের মতো লাফাতে লাফাতে যাবি। আবির মেয়েটার কথা শুনে মেয়েটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মেয়েটা একটা হাসি দিয়ে আবিরের চশমা খুলে নাড়াচাড়া করে আবিরকে পরিয়ে দিয়ে বলল, নতুন মাল তো, সেই জন্য আমাকে এখনো চিনতে পারিসনি। ক্লাসে যা আস্তে আস্তে আমাকে চিনে যাবি। এখন যেটা বললাম সেটা করবি। আমি এখানে দাঁড়িয়ে দেখতেছি, হেঁটে যাওয়ার চেষ্টা করলে কিন্তু পেছন থেকে এসে লাথি দিব। লাফাতে লাফাতে ক্লাসে যাবি। আবির মেয়েটার সাথে তর্ক করতে চাইল না, সেই জন্য মেয়েটার কথা মতো লাফ দিতে দিতে ক্লাসের দিকে যেতে লাগলো। ওদিকে ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা এই দৃশ্য দেখে হো হো করে হেসে উঠল। এমনিতেই নতুন একটি ছেলে, কেউ কখনো তাকে দেখেনি, তার মধ্যে এইরকম অদ্ভুত আচরণ দেখে সবাই হাসতেছে। আবির ক্লাসে চলে গেছে। ক্লাসে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ক্লাস করলো। কোনো সমস্যায় তাকে পড়তে হলো না। শুধু মাঝে মাঝেই তার দিকে আঙুল দিয়ে দেখিয়ে অনেকে হাসাহাসি করছিল। সে বুঝতে পারছিল সকালের ঘটনার কারণেই সবাই তাকে নিয়ে মজা করছে, কিন্তু আবির সেদিকে তাকালো না। ক্লাস করে প্রিন্সিপালের রুমে চলে গেল। প্রিন্সিপাল তাকে দেখেই উঠে দাঁড়ালেন। সে প্রিন্সিপালকে সালাম দিয়ে বলল, স্যার, আশা করি সেনাপ্রধান আপনাকে সবকিছু বলে দিয়েছেন। আমাকে এখানে কেন পাঠানো হয়েছে? প্লিজ, আমি হোস্টেলে কোন রুমে থাকবো সেটা যদি একটু বলে দিতেন। জি, আমাকে সবকিছু জানানো হয়েছে। আমার কাছে মনে হয় আপনার জন্য 202 নম্বর রুমে থাকাটাই সবচেয়ে সুবিধাজনক হবে, কারণ কলেজের মধ্যে এই একটা রুম সবচেয়ে সন্দেহজনক। এখানে কিছু ছেলে থাকে যারা ক্লাস তো করেই না, কিন্তু কলেজের মধ্যে যত ঝামেলা হয় সব কিছুর সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকে। ওকে, ধন্যবাদ। তাহলে আমাকে 202 নম্বর রুমে থাকার ব্যবস্থা করে দিন। আর আমাকে দয়া করে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের মতো। আমাকে তুমি করেই বলতে পারেন। আর যদি আমাকে আপনি তুমি করে না বলেন তাহলে সবাই সন্দেহ করতে পারে। আচ্ছা ঠিক আছে, তবে তোমার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তুমি যদি সফল হতে না পারো তাহলে এই কলেজের জন্য অতি শীঘ্রই অনেক বড় একটা বিপদ অপেক্ষা করতেছে। আমরা সব কিছু বুঝতে পারছি, কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু এই কলেজের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর প্রিন্সিপাল স্যার আরও একজন শিক্ষককে ডেকে নিয়ে আসলেন, যিনি ওই হলের দায়িত্বে আছেন। তাকে বলে দিলেন আবিরকে যেন 202 নাম্বার রুমে পৌঁছে দেন। তিনি আবিরকে নিয়ে চলে গেলেন। এরপর 202 নাম্বার রুমে তাকে ঢুকিয়ে দিলেন। সেখানে আরও 3 জন ছেলে ছিল। তারা আবিরকে দেখে খুশি হয়েছে নাকি বিরক্ত হয়েছে এটা বোঝাটা খুব একটা মুশকিল ছিল, কারণ তারা চুপচাপ শুধু মাথা নাড়াচ্ছিল। শিক্ষক চলে যেতেই আবির হাসি মুখে তাদের দিকে তাকালো, কিন্তু তারা ভীষণ বিরক্তি নিয়ে আবিরের দিকে তাকালো। আবির বুঝতে পারলো তারা এখানে আসাটা এই 3 জনের মধ্যে কেউই পছন্দ হয়নি, কিন্তু আবির এদের অবস্থা বোঝার জন্য তাদের দিকে এগিয়ে গেল। এরপর হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়ারা, আমি আবির। এই কলেজে আজকে নতুন ভর্তি হলাম, 2nd ইয়ারে। প্রিন্সিপাল স্যার আমাকে এখানে থাকার জন্য বলেছেন। তাদের মধ্যে থাকা একটা ছেলে কিছুক্ষণ আবিরের দিকে তাকালো, এরপর বলল, তোকে আমাদের সাথে থাকার জন্য বলেছে, এতে আপত্তি করতে পারবো না, কিন্তু একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আমাদের সাথে বেশি কথা বলতে আসবি না। চুপচাপ ওই কোনায় নিজের জায়গা করে নে। আমাদের দিকে তাকালে তোর চোখ তুলে নেব। কেন ভাইয়া, কি হয়েছে? এই কথা বলতেই ছেলে 3টা এগিয়ে আসলো আবিরের দিকে। এরপর সেখানে থাকা আরেকটা ছেলে বলল, সিয়াম ভাই, এই ছেলেটাকে আমি কিন্তু এখন খুন করে দিব। তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও সবকিছু। আর ওই টাকলা প্রিন্সিপালের কত বড় সাহস আমাদের রুমে এক্সট্রা লোক ঢুকতে দেয়। ওর একটা শিক্ষা হওয়া দরকার। না সোহেল, এখন কিছু করা যাবে না। এই ছেলে, তোকে একবার বলেছি না আমাদের ব্যাপারে কথা বলতে আসবি না। চুপচাপ ওই কোনায় গিয়ে বসে থাক। ওইখানে টেবিল আছে, ওইখানে টেবিলে তোর পড়াশোনার ব্যবস্থা কর, না হলে মর অন্য জায়গায় গিয়ে। কিন্তু এদিকে যদি আসার চেষ্টা করিস তাহলে তোকে আমি টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেব, তোর লাশ কেউ খুঁজে পাবে না। আবির চুপচাপ আর কোনো কথা বলল না। তাদের দেখানো জায়গায় গিয়ে নিজেদের জিনিসপত্র রাখতে শুরু করলো। এরপর একটা বই নিয়ে পড়তে বসলো।
আবির চোখটা বইয়ের দিকে হলেও উদ্দেশ্য তার ইচ্ছে এই তিনজন কি করে সেটা দেখা। তিনজনই কিছুক্ষণ পর পর তার দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। আবির বুঝতে পারছে তারা এখন তাকে বিশ্বাস করতে পারেনি, সেজন্য এখন এমন কিছু একটা করতে হবে যাতে এরা তাকে বিশ্বাস করতে শুরু করে। কিন্তু কি করা যায় সেটাই তো সে বুঝতে পারছিল না। একটু পর সিয়াম নামের সেই ছেলেটা আবিরের কাছে এসে বসলো, এরপর বলতে শুরু করলো, ঠিক আছে, তোকে যখন এখানে থাকার জন্য দিয়েছে আর কি করব। আমি হচ্ছে সিয়াম, এইখানকার সবাই আমাকে এক নামে চেনে। আর ওই যে আমার এলাকার ছোট ভাই সোহেল, আর ও হচ্ছে রাফি। আমরা তিনজন গত 3 বছর থেকে এখানে থাকছি। হঠাৎ তোকে এখানে ঢুকিয়ে দেওয়ায় মাথাটা কিছুটা গরম হয়েছিল, মাইন্ড করিস না প্লিজ। কি বলছেন ভাই? কলেজ লাইফ তো 2 বছরের, সেখানে আপনারা 3 বছর ধরে কলেজের হোস্টেলে থাকছেন, বুঝতে পারছি না কিছু। এত কিছু তোকে বুঝতে হবে না। আমরা যে জায়গা দখল করিনি সেটা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না। কিন্তু তোকে দেখে ভালো ছেলে মনে হচ্ছে, তাই তোকে থাকার সুযোগ দিলাম। অন্য কেউ হলে এতক্ষণে তাকে পৃথিবীর বাইরে বের করে দিতাম। ধন্যবাদ ভাই আমাকে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। আমি নতুন এসেছি, কোনো বন্ধু বান্ধব ছিল না, সেজন্য বাইরে থাকা হয়নি। সবসময় বাবা মার সাথে থাকতাম। ঠিক আছে। তুই কি গ্রাম থেকে এখানে পড়াশোনা করতে এসেছিস নাকি তোর বাসা শহরে? আমার বাসা এই শহরেই। আমি মোটামুটি বড়লোক পরিবারের সন্তান। আমার বাবার টাকা পয়সার অভাব নেই, তবে বাবা চায় আমি যেন ঠিকমতো পড়াশোনা করি। আর বাসায় থাকলে পড়াশোনা হবে না, সেই জন্য হোস্টেলে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে। এই কথা শুনতেই সিয়াম নামের ছেলেটার মুখে হালকা হাসি ফুটে উঠল। আবির বুঝতে পারছিল এদিকে টাকার গন্ধ শোকাতে হবে, না হলে এরা এত তাড়াতাড়ি কন্ট্রোলে কখনোই আসবে না। সিয়াম নামের ছেলেটা এবার হালকা হেসে তাকে বলল, তোমার ভালোর জন্যই তো তোমার বাবা এই সিদ্ধান্ত নিয়েছেন। তোমাকে যে আগে হুমকি দিয়েছিলাম এতে কিছু মনে করো না। আমরা ভেবেছিলাম তুমি হয়তো আমাদের শত্রু পক্ষের লোক, সেজন্য একটু ভয় দেখাচ্ছিলাম। কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি কিচ্ছু মনে করিনি। আপনারা আমার বড়, আমাকে শাসন করতেই পারেন। সিয়াম নামের ছেলেটা তখন আবিরের কাছ থেকে উঠে গেল। এরপর তার 2 বন্ধুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবির ভিতরে বসে আছে, সে ভাবতেছে এরা আসলে ঠিক কি করে। ওইদিকে সিয়াম তার 2 বন্ধুকে নিয়ে ক্যাম্পাসের মধ্যে বসলো। এরপর সোহেল নামের ছেলেটার দিকে তাকিয়ে বলল, আসলে আমরা যেটা ভেবেছিলাম ছেলেটা ওই রকম না, এমনি পড়াশোনা করার জন্য এসেছে। মনে হয় হলের অন্য রুমে সিট ছিল না, সেজন্য আমাদের রুমে দিয়েছে প্রিন্সিপাল। কিন্তু সিয়াম ভাই, আমার কেন জানি ছেলেটাকে সন্দেহ হচ্ছে। আমার মনে হয় ওর ফটোটা বসের কাছে পাঠানো দরকার। বস ওর ব্যাপারে খোঁজ নিতে পারবে। আরে দরকার নেই বসের কাছে পাঠানো। বসকে যদি এখন ওর ঠিকানা আর ছবি পাঠাই তাহলে বস মাইন্ড করতে পারে। বস প্রথমেই বলেছিল আমাদের রুমে যেন আমরা 3 জনই থাকি আর কাউকে যেন ঢুকতে না দিই। আর আমি কি ওকে এমনি এমনি থাকতে দিয়েছি? ছেলেটার কাছ থেকে শুনলাম ওর বাবা নাকি বেশ বড় লোক, এই সুযোগে ওর কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়া যাবে। এই কথা শুনতেই বাকি 2 জন বেশ জোরেই হেসে উঠল। তারা আগে বুঝতে পারছিল সিয়াম নামের ছেলেটা এত সহজে কাউকে নিজের কাছে থাকতে দিবে না। রাফি তখন হাসতে হাসতে বলল, সিয়াম ভাই, আমি আগেই বুঝতে পেরেছিলাম তোমার মাথায় কিছু না কিছু আছে। ছেলেটার টাকা আছে শুনেই তুমি তাকে থাকতে দিছো, না হলে তুমি গেছো ওকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সেখান থেকে তুমি হাসি মুখে ফিরে আসলে। ওদিকে আবির তখন রুমটা ভালো করে চেক করতে শুরু করলো। এদের ফিরে আসার আগেই রুমটা ভালো করে দেখতে হবে, কিন্তু তেমন কিছুই পেল না। হঠাৎ করে একটা বাক্স তার নজরে আসলো। বাক্সটার কাছে গিয়ে যখনই খুলতে যাবে ঠিক তখনই বাইরে কারোর হাঁটার শব্দ পেল। সেই জন্য আর সাহস করতে পারল না সে। রুম থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসলো। বিকেল হতে চলেছে। ক্যাম্পাসের পাশেই একটা ছোট্ট ফুলের বাগান, সেখানে হাঁটছিল আবির। বিকেলে এই সুন্দর আবহাওয়াটা বেশ উপভোগ করার মতো ছিল তার কাছে। হঠাৎ করেই দেখতে পেল সকালে সেই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা দেখা মাত্রই আবির হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে থাকলো। সে ভাবছিল মেয়েটা এত ভালো, কি মায়াবী তার চেহারা, কিন্তু এই মেয়েটা সিগারেট খায়। আবির যখনই দৌড়ে ফিরে আসতে যাবে ঠিক তখনই পেছন থেকে ডাক শুনতে পেল, এই যে ব্যাং মামা, কোথায় যাচ্ছেন? তাড়াতাড়ি এদিকে আসেন। আবির বুঝতে পারল তাকেই ডাকা হচ্ছে, কারণ সকালেই এই উপাধিটা পাওয়ার জন্য যে কাজ করতে হয় সেই কাজটা আবির করেছে। সেজন্য আবির আস্তে আস্তে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর বলল, জি আপু, আমাকে ডাকছিলেন? মেয়েটা সিগারেটের লম্বা একটা টান দিয়ে আবিরের মুখের কাছে এসে
দোহা ছাড়ল। আবির কখনোই সিগারেট জিনিসটা সহ্য করতে পারে না, সেজন্য তার কাশি উঠে গেল। সে মেয়েটার দিকে একটু বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু মেয়েটা বেশ স্বাভাবিকভাবেই বলল, ঢং করিস না তো, তোর মতো ছেলেরা গাঁজা খাচ্ছে আর তুই সিগারেট দেখে ঢং করতেছিস? খাবি একটা? আস্তাগফিরুল্লাহ, কি বলেন এটা আপু? আপনি মেয়ে মানুষ সিগারেট খাচ্ছেন, আবার আমাকে খাবার কথা বলছেন? দুনিয়াটা কোন জায়গায় চলে গেল রে? হইছে ভাই, মানলাম তুই ভালো ছেলে। তোর নাম কি? সকালে তো তোর নামটাই জানতে পারলাম না। আমার নাম আবির। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনায় ভর্তি হয়েছি। আমি মায়া, অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করতেছি। কি বলেন? আপনি ভার্সিটিতে পড়াশোনা করছেন কিন্তু কলেজে ঘুরছেন? বুঝলাম না। সকালেও দেখলাম ক্যাম্পাসে আপনাকে, এখনো দেখতেছি। আরে আমার ভার্সিটিতে যেতে ভালো লাগে না। ওই যে কলেজটা দেখতে পাচ্ছিস, এখানকার যে প্রিন্সিপাল উনি আমার বাপ হয়, বাপ। সেই জন্য এখানে আমার একটা পাওয়ার আছে। ভার্সিটিতে সেটা তেমন নেই, তাই ওখানে যেতে ভালো লাগে না। এখানে আসি, গল্প গুজব করি, এই তো চলে যাচ্ছে। আবির বুঝতে পারল এটা ওই টাকলা প্রিন্সিপালের মেয়ে, সেজন্যই এভাবে যা ইচ্ছা করে বেড়াচ্ছে। আবির মেয়েটার সাথে আর কথা বলতে চাইল না, কারণ তার মেয়েটাকে ভালো লাগলেও মেয়েটার স্বভাব তার কাছে ভালো লাগেনি। সেজন্য সে মেয়েটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা মায়া আপু, আমি এখন যাই, আমাকে গিয়ে পড়তে বসতে হবে। নতুন নতুন আসলে এরকম অনেকেই করে, আমাকে এসব শেখাতে আসিস না। 2 দিন খুব পড়াশোনা করে দেখিয়ে দিবি, এরপর তো টই টই করে ঘুরে বেড়াবি। না আপু, আমি এরকম না। আমার বাসায় যদি শুনে আমি পড়াশোনা না করে এখানে ঘুরে বেড়াচ্ছি, আমার আব্বু আমাকে মেরে ফেলবে। আমি আব্বুকে অনেক বেশি ভয় পাই। প্লিজ আমাকে যেতে দেন, আমাকে পড়তে বসতে হবে। ওলে বাবুলে, স্কুলের বাচ্চার মতো করতেছে। আচ্ছা ঠিক আছে, যা পড়াশোনা কর গিয়ে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে আপনার এই মায়াবী ঠোঁটের স্পর্শ কোনো নিঃস্বার্থ প্রেমিকের পাওয়ার অধিকার ছিল, কিন্তু আপনি সেটাকে সিগারেটের দায়িত্বে দিয়ে দিয়েছেন। এটা কিন্তু ঠিক না। এই কথা বলেই আবির দৌড়ে সেখান থেকে চলে আসলো। আর মায়া কথাটা শুনতেই তাকে পেছন থেকে ধাওয়া শুরু করলো। আবির দৌড়ে রুমে ঢুকলো। মায়া কিছুক্ষণ দৌড়ে থেমে গেল, এরপর আবিরের কথাটা চিন্তা করতে শুরু করলো। হঠাৎ করেই তার মুখে হাসি ফুটে উঠল। এরপর চুপচাপ বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। এটাই তার প্রতিদিনের কাজ, সকালে কলেজে আসা আর বিকেলে বাসায় যাওয়া। সে যে একটা ভার্সিটি স্টুডেন্ট, ভার্সিটিতে যে ক্লাস করা দরকার এসব তার মাথাতে কখনোই ছিল না, কারণ ভার্সিটিতে গেলে তার কথা তেমন কেউ শোনে না। এখানে সবার বড় আপু সে যেটা বলে এটাই ফাইনাল। কলেজের যত সমস্যা সবকিছু তার বাবার পরিবর্তে সেই সমাধান করে। তার বাবাও এই বিষয় নিয়ে বিরক্ত। তিনি চান যত দ্রুত সম্ভব নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু মায়া বিয়ে নামক এই শব্দটাকে নিজের শত্রু মনে করে। ওদিকে বর্ডারে দাঁড়িয়ে আছেন সেনাপ্রধান রফিক সাহেব, তার সাথে অনেক সেনা সদস্য। তাদের গুপ্তচর খবর দিয়েছে আজকে বর্ডারে বিদেশি অস্ত্রের একটা চালান আসবে, সেই জন্য তারা চুপচাপ অপেক্ষা করছে। একটু পরে সেখানে কয়েকটা সবজির ট্রাক আসলো। সেনাপ্রধান সন্দেহ করলেও এটার ভিতরে কিছু থাকতে পারে, সেই জন্য তিনি ট্রাকগুলো আটকে চেক করতে দেখতে পেলেন সবজির বস্তার নিচে বিভিন্ন বিদেশি রাইফেল। এটা দেখে তিনি সেই গাড়িতে থাকা লোকগুলোকে গ্রেফতার করে নিয়ে আসলেন। এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন, কিন্তু লোকগুলো নিজেদের জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু তাদের বসের নাম বলতে রাজি হয় না। শেষ পর্যন্ত তাদেরকে পুলিশের আন্ডারে দিয়ে সেনাপ্রধান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ওইদিকে যখনই সেই ভয়ঙ্কর লোকটা খবর পেল তার কেনা অস্ত্রগুলো আর্মির হাতে ধরা পড়েছে, তখন সেই লোকটা চিৎকার করে তার সহযোগী আরিফকে ডাকতে শুরু করলো। আরিফ এসে তার সামনে দাঁড়াতেই লোকটা আরিফের গলা চেপে ধরে বলল, এই তুই না বলেছিলি সব ঠিক আছে, সময় মতো আমার মাল চলে আসবে, কিন্তু কেন আমার মালগুলো আর্মির হাতে ধরা পড়লো? তোর কারণে এইসব হয়েছে, তোকে আমি খুন করে ফেলবো। বস, বিশ্বাস করেন আমি জানতাম না এরকম কিছু হয়ে যাবে। দয়া করে আমাকে মারবেন না। আমি তো সব কিছু চেক করছিলাম, সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এরা কোথা থেকে আসলো বুঝতে পারিনি। তুই জানিস ওখানে আমার প্রায় 40 কোটি টাকার অস্ত্র, সব কিছু শেষ হয়ে গেল। আমি এখন কি করব? বস, আমার মনে হয় আমাদেরকে এরকম কিছু একটা করতে হবে যাতে সবাই এটা নিয়ে ব্যস্ত থাকে আর আমরা ওই দিকে নিজেদের কাজ করতে পারি। কুত্তার বাচ্চা, বলিসি না আমার মাথা গরম আছে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কেন? সরাসরি বল, কি বলতে চাচ্ছিস? বস, আমার মনে হয় আমরা দেশের গুরুত্বপূর্ণ কয়েকটা
জায়গায় বোম ব্লাস্ট করিয়ে দেই। এতে করে সবাই এটা নিয়ে ব্যস্ত থাকবে। এইদিকে বর্ডারে আমরা আমাদের কাজ করতে পারবো। এই কথা শোনা মাত্রই সেই লোকটা হাসতে শুরু করলো। এরপর আরিফকে ছেড়ে দিয়ে বলল, এটা তো ভালো আইডিয়া। এক কাজ কর, সবাইকে জানিয়ে দে কাল থেকে আমাদের নতুন কাজ শুরু হবে। শহরে যত গুরুত্বপূর্ণ জায়গা আছে সব জায়গায় আমরা বোম ব্লাস্ট করাবো। যত লোক দরকার হয় লাগা। এই সপ্তাহের ভিতরে কমপক্ষে 2000 মানুষ লাশ আমি দেখতে চাই। বস, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু বলে দিন কোথায় কোথায় বোম ব্লাস্ট করাতে হবে। কালকে থেকে আমরা কাজ শুরু করে দিব। ওদিকে সন্ধ্যার পরে নিজের রুমে শুয়ে আছে মায়া। আজকে দিনের কথা সে ভাবতেছে, তার কানে শুধু বাজছে আবিরের বলা সেই কথাগুলো। ঠিক বলে গেল ছেলেটা। সত্যিই কি সে খারাপ পথে চলে যাচ্ছে? এসব ভাবছিল, হঠাৎ করেই তার মনে হলো, আমি কেন ওকে নিয়ে এত চিন্তা করতেছি? আমি তো এরকম মেয়ে না। কাউকে নিয়ে চিন্তা করার মতো সময় কোথায় আমার? কিন্তু আমি তো তাকে নিয়ে চিন্তা করতেছি। শুধু চিন্তা করছি না, তাকে নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগছে। এরকম হওয়ার কারণ কি? মায়া এসব চিন্তা করছিল, ঠিক তখনই তার মা এসে তাকে খাওয়ানোর জন্য ডাকতে শুরু করে। মায়ের বিরক্তি হয়ে খাবার টেবিলে গিয়ে বসে। ওখানে যাওয়ার পর প্রিন্সিপাল রায়হান সাহেব নিজের চঞ্চল মেয়েকে এভাবে শান্ত হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করেন, কি হয়েছে মামনি? আজকে হঠাৎ করে এভাবে শান্ত হয়ে বসে আছো কেন? বাবা, আমি একটা বিশাল সমস্যায় পড়েছি। তোমার লাইফের সমস্যা ছাড়া আর কি আছে? সবকিছুতেই তো সমস্যা। নতুন করে আবার কি সমস্যায় পড়লে? এটা অন্যরকম সমস্যা বাবা। একটা ছেলেকে দেখে আমি আর তাকে ভুলতে পারছি না। ছেলেটা আমার থেকে বয়সে ছোট, কিন্তু কেন জানি তাকে নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগছে। মেয়ের মুখে জীবনে প্রথম কোনো ছেলের প্রশংসা শুনে প্রিন্সিপাল রায়হান সাহেব এবং তার স্ত্রী দুজনে বেশ উৎসাহিত হয়ে মেয়ের দুই পাশে দুজন বসলেন। এরপর বললেন, কি বলছিস মা? একটা ছেলেকে তোর ভালো লেগেছে? এটাও কি সম্ভব? কে সেই ছেলেটা বল, আমরা তার সাথে কথা বলে তোর বিয়ের ব্যবস্থা করি। আম্মু, তুমি কি পাগল হয়ে গেছো? ছেলেটা আমার থেকে বয়সে ছোট, প্রথমেই তো বললাম। আর এই 2 দিন হলো তার সাথে আমার পরিচয়। এর মধ্যেই তুমি আমার বিয়ে পর্যন্ত চলে গেছো। কি বলিস? আমাদের মেয়ের উপরে আমাদের একটা বিশ্বাস আছে না? আমরা জানি তুই কোনোদিনও কোনো খারাপ ছেলেকে পছন্দই করতে পারিস না। সেই জন্যই তো ভাবতেছি ছেলেটার সাথে দেখা করি। আমাদের কাছে তোর পছন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা কি ভাবছো আমি তোমাদের প্ল্যান বুঝতে পারছি না? তোমরা চাও যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দিয়ে দিতে। তাই তো আমি একটা ছেলের কথা বলতেই তোমরা উঠে পড়ে লেগেছো ছেলেটার সাথে দেখা করতে। তবে ছেলেটার সাথে দেখা করতে বেশি দূরে যেতে হবে না। আব্বুর কলেজে পড়ে ছেলেটা, নতুন এসেছে। এই কথা বলতেই রায়হান সাহেব বেশ অবাক হয়ে যান। তার কলেজে এমন কোন ছেলে আছে যে যাকে তার মেয়ের পছন্দ হতে পারে? তিনি তখন মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, কি বলছিস মা? আমার কলেজে কে এমন ছেলে যাকে আমার মেয়ে পছন্দ করতে পারে? বলতু, ছেলেটার নাম কি? ওই ছেলেটার নাম আবির, নতুন এসেছে। তুমি নিশ্চয়ই চিনতে পারবে তাকে। সবার থেকে একটু আলাদা সে। গোল গোল আলুর মতো 2টা চোখ আর মোটা ফ্রেমের একটা চশমা পরে সব সময় ঘুরে বেড়ায়। কথাটা শুনেই যেন সব খুশি মাটির সাথে মিশে গেল রায়হান সাহেবের। তিনি মলিন চেহারা নিয়ে নিজের স্ত্রীর দিকে তাকালেন। এটা দেখার পর মায়া বেশ অবাক হয়ে গেল। তার বাবা এতক্ষণ বেশ আগ্রহ নিয়ে ছেলেটার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করছিল, কিন্তু নামটা বলতেই এভাবে চেহারা মলিন হয়ে যেতে দেখে মায়া তার বাবাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? তুমি এতক্ষণ এত হাসি খুশি ছিলে, আর নাম বলতেই তুমি এরকম মন খারাপ করে নিলে। কি হয়েছে? কিছু হয়নি, তবে এখন তোমার পড়াশোনা করার সময়। আগে পড়াশোনা নিয়ে চিন্তা করো, এরপরে এসব নিয়ে চিন্তা করা যাবে। আগে পড়াশোনা শেষ করো। তোমার যেই অবস্থা, ভালো কোনো ছেলে তো তোমাকে বিয়ে করতে রাজি হবে না। এই তোমার সাহস কি করে হলো? তুমি আমার মেয়েকে নিয়ে এরকম কথা বলো? আমার মেয়ে রাজকন্যার মতো দেখতে। আমি আমার মেয়েকে একটা রাজপুত্রের মতো ছেলের হাতে তুলে দেব। শুরু হয়ে গেল তাদের দুজনের ঝগড়া। এটা তাদের প্রায়ই হয়ে থাকে। মায়া চুপচাপ আবার রুমে চলে আসলো, কারণ সে ভালো করে জানে এই ঝগড়া এত সহজে থামবে না। মায়া রুমে এসে আবার আবিরের কথা চিন্তা করতে শুরু করলো। কিছুক্ষণ পর পর সে অদ্ভুতভাবে নিজে নিজেই হেসে উঠছে। ওদিকে আবির হোস্টেলে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই সিয়াম তার 2 বন্ধুকে নিয়ে রুমে ঢুকেছে, কিন্তু রুমে ঢোকার পর থেকেই তাদেরকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আবিরের সাহস হচ্ছে না তাদেরকে গিয়ে কিছু জিজ্ঞাসা করবে।
সে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এরা কিছু না কিছু করবে আজকে রাতে। সে একটু ঘুমানোর অভিনয় করলো। ঠিক তখনই দেখতে পেল তারা তিনজন ফিস ফিস করে কথা বলতেছে। আবির শোনার চেষ্টা করলো সিয়াম সোহেলকে বলছে, সোহেল, বসের কথাটা শুনেছিস তো? আজকে রাতের মধ্যেই আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। শহরের মূল পয়েন্টগুলোতে বোম ফিট করে আসতে হবে। কালকে বিকাল থেকে শুরু হবে আমাদের আতঙ্ক। পুরো দেশের মানুষ পাগল হয়ে যাবে। লাশের বন্যা বইতে শুরু করবে এই শহরে। এই কথা শুনেই আবিরের বুকটা কেঁপে উঠল। এরা তাহলে সত্যি আতঙ্কবাদীদের সাথে জড়িয়ে আছে? এতক্ষণ তার শুধু সন্দেহই হচ্ছিল, কিন্তু এবার নিশ্চিত হয়ে গেল। সোহেল তখন সিয়ামের দিকে তাকিয়ে বলল, ভাই তুমি কোনো চিন্তা করো না, একটু পরে আমরা বেরিয়ে যাব। এরপর শুরু হবে আমাদের আসল খেলা। এই পুরো শহর কাল মৃত্যুপুরীতে পরিণত হবে। লাশের পর লাশ পড়ে থাকবে এই শহরে, আর সেটা দেখে আমরা আনন্দ করব। আবির আর থেমে থাকতে পারল না। তাকে কিছু একটা করতেই হবে। এদের এই ভয়ঙ্কর পরিকল্পনা থেকে এই দেশের মানুষকে রক্ষা করতেই হবে। আবির আরও কিছুক্ষণ শুয়ে থাকলো। রাত যখন প্রায় 3টা, তারা তিনজনেই আস্তে আস্তে রুমের দরজা খুলে বাইরে যেতে শুরু করলো। তারা বাইরে বের হতেই আবির নিজের পকেটে থেকে ফোনটা বের করলো। এরপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো, কারণ রুমের লাইটটা জ্বালালে হঠাৎ কেউ যদি বারান্দা দিয়ে যায় তাহলে দেখতে পেয়ে যাবে। সেজন্য ফ্ল্যাশ লাইট অন করে রুমটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। আবার পৌঁছে গেল সেই বাক্সের কাছাকাছি। সেখানে যাওয়ার পর সাহস করে এবার বাক্সটা খুলেই ফেলল। বাক্সটা খুলতেই তার হাত পা কেঁপে উঠল, কারণ পুরো বাক্স জুড়ে বিভিন্ন সরঞ্জাম, যেগুলো দিয়ে প্রাণঘাতী বোমা বানানো হয়। তাহলে এরাই হচ্ছে আতঙ্কবাদীদের এজেন্ট। আবির তাড়াতাড়ি করে সেনাপ্রধানের কাছে কল করলো। সেনাপ্রধান রফিক সাহেব এত রাতে আবিরের ফোন দেখে বেশ অবাকই হয়ে গেলেন। তিনি ফোন ধরে বলে উঠলেন, কি ব্যাপার আবির, এত রাতে তুমি কল করলে? কোনো বিশেষ দরকার? স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সন্দেহ ঠিক, এখানে আতঙ্কবাদীদের কয়েকজন এজেন্ট লুকিয়ে আছে। তারা কাল দেশে নৈরাজ্য সৃষ্টি করে আপনাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করবে। ওইদিকে তারা বর্ডার দিয়ে তাদের অবৈধ মালামাল দেশের ভেতরে নিয়ে আসবে। এইমাত্র তারা বের হলো। শহরের বিভিন্ন জায়গায় তারা বোম ফিট করে প্ল্যান করেছে। কি বলছো আবির? এটা যদি হয় তাহলে তো কাল হাজার হাজার নিরীহ মানুষ মারা যাবে। আমাদেরকে কিছু একটা করতেই হবে, কিন্তু কিভাবে খুঁজে বের করবে এরা কোথায় কোথায় বোম ফিট করছে? স্যার, আমি জানি না কি করবেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কাজে লেগে পড়ুন, নাহলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। আমি একটা প্ল্যান করেছি। কালকে বিকেল থেকে তারা ব্লাস্টের পরিকল্পনা করেছে। আমার মনে হয় আপনারা এই দিকটা সামলে নেন, আর বর্ডারের দিকটা আমি সামলে নেব। যেহেতু ওখানকার কেউ আমাকে চেনে না, তাই ওখানে গিয়ে আমি মিশনটা কমপ্লিট করে আসতে পারবো। আপনারা শহরের এই দিকটা সামলে নেবেন। ঠিক আছে, তাহলে আমি রাহুলকে বলে দিব ফোর্স নিয়ে রেডি থাকার জন্য। কালকে সময় মতো তুমি চলে আসবে, আর আমরা এই দিকটা দেখে নিচ্ছি। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। এই কথা বলেই সেনাপ্রধান ফোনটা রেখে দিলেন। এরপর ফোর্স নিয়ে বেরিয়ে পড়লেন শহরের বিভিন্ন জায়গায়, কারণ এরা এমন জায়গায় টার্গেট করবে যেখানে মানুষের আনাগোনা বেশি হয়। সেজন্য তিনি বোম স্পেশালিস্ট কিছু কর্মকর্তাকে নিয়ে খুঁজতে শুরু করলেন কোথায় কোথায় বোম ফিট করা হয়েছে। এদিকে 5টার দিকে ফিরে আসলো শিয়াম এবং তার 2 বন্ধু। তারা এসে রুমে ঢুকতে হাসতে শুরু করলো। আবির তাদের সেই ভয়ঙ্কর হাসি দেখে কিছুটা ভয় পেয়ে গেল। তাহলে কি তারা তাদের কাজটা ঠিকমতো করে ফেলেছে, যার কারণে তাদের মুখে এই তৃপ্তির হাসি? আবির চুপচাপ ফ্রেশ হয়ে এসে বই নিয়ে পড়তে বসলো। তারা 3জন গল্প করছে আর সিগারেট খাচ্ছে। হঠাৎ করে সিয়াম আবিরের দিকে তাকিয়ে বলল, বুঝলে আবির, আজকে আমরা খুব খুশি। চলো আজকে আমাদের সাথে সিগারেট শেয়ার করো। আজকে আমাদের অনেক আনন্দের দিন। না ভাইয়া, আপনারা খান, আমি সিগারেট খাই না। তবে আপনারা খুশি হয়েছেন, এতে আমার ভালো লেগেছে। আপনাদেরকে এভাবে হাসি খুশি দেখতে সবসময় ভালো লাগে। কি বলছো? এত বড় একটা ছেলে সিগারেট খাও না? আরে তোমার বয়সে আমি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতাম, আর তুমি এত বড় হয়ে গিয়েছো এখনো সিগারেট খাও না? সত্যি তুমি মায়ের আঁচল ছেড়ে দুনিয়াটা এখনো দেখতেই পাওনি। তাতে কি হয়েছে ভাই, এখন আস্তে আস্তে আপনাদের সাথে থেকে থেকে দুনিয়াটা দেখতে পারবো। সত্যি আমি আমার বাবা মায়ের এতটা শাসনে বড় হয়েছি যে কোনো কিছুই ভালোভাবে জানার সুযোগ হয়নি। সিয়াম এবং তার 2 বন্ধু সোহেল এবং রাফি আবিরের কাছে আসলো। এরপর বলল, আবির, তোমার কাছে টাকা আছে? তুমি চাইলে কিন্তু অনেক বড় একজন নেতা হতে পারো। দেখো,
আমাকে দেখলেই পুরো কলেজের ছেলেমেয়েরা আলাদা একটা ভয় পায়, আলাদা একটা পাওয়ার নিয়ে সবসময় আমি চলাফেরা করি। তোমার কি ইচ্ছে করে না এইভাবে সবাইকে নিজের পায়ের নিচে রাখতে? অবশ্যই চাই, কেন চাইবে না ভাই? আমারও তো ইচ্ছে করে সবাই আমাকে সম্মান করবে, কিন্তু কি করব বলেন, আমার খুব ভয় হয়। যদি আমার বাবা এটা জানতে পারে তাহলে তো আমাকে অনেক মারবে। আমি আমার বাবাকে অনেক বেশি ভয় পাই। আরে তুমি বড় হয়েছো না, এখনো কি বাবা মায়ের কথা শুনতে হবে নাকি? এখন তুমি নিজের মতন করে বাঁচবে, তুমি স্বাধীনভাবে জীবনযাপন করবে। তুমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসবে, ইচ্ছে মতন ফুর্তি করে টাকা ওড়াবে তোমার বাবার এই টাকা পয়সা কার জন্য? শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি এই টাকাটা উপভোগ করতে না পারো তাহলে কে করবে? তারা যখন কথা বলছিল ঠিক তখনই সিয়ামের ফোনে একটা কল আসে। সিয়াম সেখান থেকে উঠে চলে যায়। আবির তখন তাদের কথা নিয়ে মাথা ঘামায় না, কারণ আগে তার মিশনটা কমপ্লিট করতে হবে। একটু পরে সে কলেজ ড্রেস পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে সে একটা কাজ করে যায়। পুরো রুমের মধ্যে সে একটা গোপন ক্যামেরা লাগিয়ে নিয়েছে, যাতে সে যখন এখানে থাকবে না তখন তারা কি করে সেটা সে রুমে না থাকলেও কি ঘটে সেটা দেখতে পায়। ওদিকে মায়া কিছুতে রাতে ঘুমাতে পারেনি আবিরের কথাগুলো চিন্তা করে। কেন জানি এক অদ্ভুত আকর্ষণ তাকে আঁকড়ে ধরেছে। সে আজ কলেজে এসেছে শুধু আবিরের সাথে দেখা করতে, কিন্তু কলেজে আসার পর জানতে পারল আবির কলেজে নেই। মন খারাপ করে মায়া নিজের বাসায় ফিরে গেল। ওদিকে সেনাপ্রধান তার টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোমগুলো খুঁজে বের করার। তারই মধ্যে তার 4টা বোম নষ্ট করে ফেলেছেন। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর কোনো বোম তারা পেলেন না। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের দ্রুত গতিতে একসাথে ছুটে চলা দেখে সেনাপ্রধানের মাথায় হাত দিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন তাদের চেষ্টা সফল হয়নি, কোথাও না কোথাও বিপদ তো একটা হয়েইছে। খবর নিয়ে জানতে পারলেন শহরের সবচেয়ে বড় শপিং মলটা আর নেই। সেখানে বিশাল একটা বিস্ফোরণে পুরো শপিং মলটাই উড়ে গেছে। কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে সেখানে। তিনি যখন ধ্বংসের স্তূপ থেকে মানুষকে খুঁজে বের করার চেষ্টায় মগ্ন, অপরদিকে আবির তখন সীমান্তে দাঁড়িয়ে আছে তার টিম নিয়ে। সন্ধ্যা হতে চলেছে। যত দূর সংবাদ পেয়েছে কিছুক্ষণের মধ্যেই মায়ানমার থেকে কিছু অস্ত্র আসবে এই দেশে। একটু পরে সেটাই হলো। কয়েকটা বস্তা বোঝাই করে বিদেশি 4-5 জন লোক বর্ডার পাস করে ভিতরে ঢুকছিল। আবির কমান্ডার রাহুলকে এগিয়ে যেতে দেখে রাহুলকে থামিয়ে দিয়ে এরপর বলল, রাহুল স্যার, প্লিজ ধৈর্য ধরেন, দেখি ওরা কি করে, কারা এগুলো রিসিভ করতে আসে, আগে সেটা জানতে হবে, এরপর আক্রমণ করব, একটু অপেক্ষা করুন। রাহুল থেমে গেল। 4-5 মিনিটের মধ্যেই সেখানে একটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে আবির অবাক হয়ে গেল, কারণ গাড়ি থেকে সিয়াম, রাফি এবং সোহেল নামল। তারা এসেছে অস্ত্রগুলো রিসিভ করার জন্য। তারা যখন লেনদেন সম্পন্ন করছিল ঠিক সেই সময় আক্রমণ করল সেনা সদস্যরা। মুহূর্তের মধ্যেই তারা 3 জন সেখান থেকে পালিয়ে চলে গেল। তারা যখনই পালিয়ে চলে যাচ্ছিল ঠিক সেই সময় গাড়ির জানলা দিয়ে রাফির হাতে একটা গুলি লাগে। রাফি চিৎকার দিয়ে উঠে, কিন্তু সিয়াম গাড়ি থামালো না, গাড়ি নিয়ে চলে গেল তাদের বসের আস্তানায়। এদিকে সেই বিদেশি লোকগুলোকে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীর হাতে তুলে দিল সেনা সদস্যরা। এরপর আবি নিজের ছদ্মবেশ ধরে তাড়াতাড়ি কলেজে চলে আসলো। এদিকে সিয়াম এবং তার বন্ধুরা আস্তানায় দাঁড়িয়ে আছে, রাফির হাতে ব্যান্ডেজ। সেই লোকটা সিয়ামের কাছে এসে বলতে শুরু করলো, কি করে আমার প্ল্যানটা এভাবে নষ্ট হলো? এতগুলো মানুষের প্রাণ নিলাম, কিন্তু তোমরা কাজটা ভালোভাবে করতে পারলে না। ওরা কিভাবে খবর পেল যে আমরা গোপনীয়তার সীমান্তে দিয়ে অস্ত্র সাপ্লাই করব? বস, আমার মনে হয় আপনার এখানে কোনো বেঈমান লুকিয়ে আছে, যে গোপনে সেনাবাহিনীর কাছে সব ইনফরমেশন দিয়েছে। না হলে সেনাবাহিনীর সদস্যরা কিভাবে জানতে পারলো এই মিশনের কথা? তারা তো শহরের বোম ব্লাস্ট নিয়ে ব্যস্ত ছিল, এই কথা তো তাদের জানার কথা নয়। তুমি একদম ঠিক বলেছ সোহেল, মনে হচ্ছে আমার এখানে কোনো বেঈমান লোক আছে। আরিফ, তাড়াতাড়ি খুঁজে বের করো আমার এই আস্তানায় কে আমার সাথে বেঈমানি করেছে। ওকে যদি একবার হাতের কাছে পাই তাহলে ওর লাশ আমি টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। আরিফ এবং সেখান থেকে থাকা বাকিরা একে একে অপরকে চেক করতে শুরু করলো, কিন্তু একটা ছেলে ভীষণ ঘামছিল। এটা সেই লোকটার চোখের আড়াল হলো না। সেই বন্দুক হাতে নিয়ে ছেলেটার কাছে গেল, এরপর হাসতে হাসতে বলল, তুই কি জানিস আমার এই চোখ কত দূর পর্যন্ত দেখতে পাই? তুই কি ভেবেছিস তুই বোকার মতো সবসময় সেজে থাকবি আর আমি তোকে চিনতে পারবো না? কে পাঠিয়েছ তোকে বল? ছেলেটা তখন কান্না করতে শুরু করলো।
এরপর লোকটার পায়ে ধরে বলল, বস, বিশ্বাস করেন আমি আপনার সাথে বেইমানি করিনি। আমি শুরু থেকেই আপনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছি। কখনোই আপনার সাথে বেইমানি করিনি। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। ছেলেটা মাথা নিচু করে কান্না করে যাচ্ছিল। লোকটা একটা ধারালো ছুরি দিয়ে সরাসরি ছেলেটার গলাটা 2 টুকরা করে দিল। এরপর ছেলেটার পকেট থেকে একটা ফোন বের করলো। ফোনটা টুকরো টুকরো করে ভেঙে দিয়ে হাসতে হাসতে বলল, আমি আগে থেকে জানতাম এই ছেলেটা বেইমানি করেছে, কিন্তু আমি অপেক্ষা করছিলাম, দেখছিলাম ও কতটুকু বাড়তে পারে। ছেলেটা কারোর সাথে ফোনে কথা বলতেছে দেখেই সন্দেহ হয়েছিল, কারণ আমার এখানে কারোর ফোন ব্যবহার করার অনুমতি নেই, কিন্তু ও লুকিয়ে লুকিয়ে ফোন ব্যবহার করেছে, আর আজ সেটা নিশ্চিত হয়ে গেলাম। ওদিকে পরের দিন সকাল হওয়ার আগেই সেনাপ্রধান খবর পেলেন তার পাঠানো গুপ্তচর ধরা পড়ে গেছে এবং ছেলেটাকে মরতে হয়েছে। এটা শুনে তিনি বেশ চিন্তিত হয়েই পড়লেন। এদিকে আবির তখন হোস্টেলের রুমে বসেছিল। পুরো একটা দিন একটা রাত চলে গেছে, এখনো সিয়াম বা তার 2 বন্ধু কারোরই আসার নাম নেই। হঠাৎ করে দরজা খুলে সিয়াম, সোহেল এবং রাফি প্রবেশ করলো। তাদেরকে দেখে বেশ হাসি খুশি মনে হচ্ছিল। রাফির হাতে ব্যান্ডেজ, এরপরেও তারা এতটা হাসি খুশি কেন? তাদের তো কিছু হলেও মন খারাপ হওয়ার কথা ছিল, কারণ তাদের মিশন সফল হয়নি। তারা এসে চুপচাপ নিজেদের জায়গা করে শুয়ে পড়ল। এটা দেখে অবাক হয়ে আবির ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। বাইরে গিয়ে সেনাপ্রধানের কাছে কল করতে জানতে পারল তাদের পাঠানো গুপ্তচর ওই ভয়ঙ্কর আতঙ্কবাদীদের আস্তানায় ধরা পড়ে গেছে। এবার আবির বুঝতে পারল এদের হাসি খুশি থাকার কারণ। আবির এসব নিয়ে যখন চিন্তা করছিল, ঠিক তখনই পিছন থেকে কারোর ডাক শুনতে পায়। পেছন ঘুরে তাকাতেই দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আবির তাকে দেখছিল ক্লাসে, কিন্তু কথা হয়নি। মেয়েটা তখন আবিরের দিকে তাকিয়ে বলল, হ্যালো মিস্টার আবির, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আসো কেন? ক্লাসে যাবে না? আবিরও মেয়েটার হাসির বিপরীতে মিষ্টি করে একটা হাসি দিল। এরপর মেয়েটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ক্লাসে যাওয়ার জন্যই বের হয়েছি। এইমাত্র আসলাম ক্যাম্পাসে, এখনই যাব ক্লাসে। আপনিও কি ক্লাসে যাবেন? ইস আবির, আমরা একই ক্লাসে পড়ি, আমাকে তুমি আপনি করে বলতেছো কেন? আর তুমি কি জানো, তোমাকে প্রথম দেখার পরই আমার ভিতরে কেমন জানি একটা অনুভূতি কাজ করতে শুরু করেছে। আমি তো ভাবছিলাম প্রেম করব, আর তুমি আমাকে আপনি বলতেছো। এটা যখন বলছিল ঠিক তখনই একটা শব্দ মনে হচ্ছে, কেউ কাউকে থাপ্পড় মেরেছে। হ্যাঁ, এমনটাই ঘটেছে। মায়া মেয়েটার গাল চেপে ধরে কয়েকটা থাপ্পড় দিয়ে দিল। আবির এটা দেখে মায়াকে থামানোর চেষ্টা করছে। মায়া মেয়েটাকে কয়েকটা থাপ্পড় দিয়ে হঠাৎ করে আবিরের দিকে তাকিয়ে আবিরের 2 ঠোঁট চেপে ধরল। আবির যেন কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেল। ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা সবাই শুধু তাকিয়ে আছে আবিরের দিকে। আবির মায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, এরপর বলে, এই আপু, আপনি কি পাগল হয়ে গেছেন? এটা আপনি কি করলেন? এতগুলো মানুষের সামনে আপনি আমাকে কিস করে দিলেন। তো কি করব? তুই এই মেয়েটার সাথে প্রেম করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তুই না বলেছিলে আমার এই ঠোঁটে সিগারেট না, কারণ মিষ্টি ঠোঁটের স্পর্শ মানায়? আমি অনেক ভেবে চিন্তে দেখলাম তোর ঠোঁটের চেয়ে মিষ্টি এই কলেজে কারণ নেই, তাই তোকেই বেছে নিলাম। আরে আজব তো, আপনাকে আমি ঠিক মতো চিনিও না। আমি তো ওটা মজা করে বলেছিলাম, আপনি এভাবে সিরিয়াসলি নিয়ে নিলেন। আমার কাছে মজা বলতে কিছুই নেই, আমি সব কিছুই সিরিয়াসভাবে নেই এবং তোকেও সিরিয়াসভাবে নিয়েছি। আর এই 2 থেকে 3 দিনে আমি খুব ভালো করে একটা জিনিস বুঝে গিয়েছি, সেটা হচ্ছে তোকে আমার লাগবে। আর এই মেয়ে, তোকে আমি লাস্টবারের মতো সতর্ক করে দিচ্ছি, আর একবার ওর আশেপাশে তোকে যদি দেখি তাহলে তোকে কিন্তু আমি ডিরেক্ট খুন করে ফেলবো। মেয়েটা এই কথা শুনতেই ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। আবির মায়ের সাথে আর কোনো কথা বলতে চায় না, সেই জন্য সে চুপচাপ ক্লাসের দিকেই যাচ্ছিল। ঠিক তখন মায়া পেছন থেকে বলে, আবির, তুমি যতই আমার হাত থেকে পালানোর চেষ্টা করো না কেন, এই মায়া যাকে একবার বুকিং দিয়ে দেয় সে এত সহজে পালাতে পারে না। আর তোকে তো আমার জীবনে বুকিং দিয়ে ফেলেছি, আমি যতদিন বেঁচে থাকবো তুই আমার থেকে পালাতে পারবি না। রাতের বেলা আবির রুমের মধ্যে এসে বসেছিল। ঠিক তখনই সিয়াম এবং তার বন্ধু আবিরের কাছে আসলো। এরপর সিয়াম আবিরকে বলল, আবির, তুমি নতুন এসেছো, তোমাকে কিভাবে যে বলি কথাটা বুঝতে পারছি না। তবে খুব বড় বিপদে পড়েছি। তোমার তো টাকা পয়সা অনেক আছে, আমার ভাই হসপিটালে অপারেশনের জন্য 5 লক্ষ টাকা দরকার, কিন্তু আমার কাছে এখন এত টাকা নেই। কয়েকদিন পর তোমাকে দিয়ে দিব, প্লিজ ভাই আমাকে 5 লক্ষ টাকা দাও। এই কথা শুনে সিয়ামের বন্ধুরাও স্বয়ং অবাক হয়ে গেল, কারণ সিয়ামের কোনো ভাই নেই।
তার বাবা মা ছোটবেলায় মারা গেছেন। এখন হঠাৎ করে ভাই কোথা থেকে আসলো? কিন্তু সিয়ামের মুখের উপরে কথা বলার সাহস তাদের নেই। সে যেন চুপচাপই বসে রইল। সিয়াম তখন আবিরকে আবারও বলল, দেখো আবির, আমি তোমাকে বিশ্বাস করি, সেজন্য তোমাকে কথাটা বললাম। আমি তোমার কাছ থেকে টাকাটা ধার চাচ্ছি, কয়েকদিন পর আবার ফিরিয়ে দেব। সিয়াম মিথ্যে কথা বলতেছে এটা আবির খুব ভালো করেই বুঝতে পারছিল, কিন্তু আবিরও এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইল। এই সুযোগে সে সিয়ামের বিশ্বস্ত হয়ে উঠতে পারবে। এরপর তাদের বসের আস্তানার সম্পর্কে আবির জানতে পারবে। আবির তখন সিয়ামের হাত ধরে বলল, ভাই, আমি ছোটবেলা থেকে কোনো বন্ধু বান্ধবের সাথে মিশিনি, এমনকি বাড়ির বাইরে থাকতে ভয় পেতাম। সেখানে আপনারা আমাকে এত ভালোভাবে সাপোর্ট দিয়েছেন, আমি এখানে কত ভালোভাবে থাকতে পারছি। আপনি বিপদে পড়েছেন, আমি সাহায্য করব না, এটা কি হতে পারে? আপনি যদি বলেন এখনই আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে দেব, কিন্তু ভাই আপনার কাছে আমার একটা আবদার আছে। সিয়াম তো 5 লক্ষ টাকা পাবে শুনে বেশ খুশি হলো। সে ভেবেছিল হয়তো এত টাকা দিতে রাজি হবে না, সেই জন্য সে বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, কি আবদার আবির, বলো, আমি তোমার সব আবদার পূরণ করব। ভাই, আপনি না বলেছিলেন আমাকে লিডার বানাবেন? আমি চাই লিডার হতে, সবাই আমাকে ভয় পাবে, এটা আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু আমি তো কিছুতেই সাহস করতে পারছি না। আপনি প্লিজ আমাকে লিডার বানিয়ে দিন, আমি টাকা দিয়ে দেব, আজকের ভেতরেই দিয়ে দেব। ও এই ব্যাপার, কোনো সমস্যা নেই, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। আমি তোমাকে এমন ভাবে তৈরি করব যাতে তোমাকে দেখে সবাই ভয় পায়। আমার যেরকম পাওয়ার সেরকম তোমারও পাওয়ার হবে, কিন্তু এর জন্য তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক কাজ করতে হবে যেগুলো তোমার চোখে অন্যায়, কিন্তু লিডার হতে গেলে এগুলো করতেই হয়। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমাকে দেখতে যতটা সহজ সরল মনে হয় আমি ততটা সহজ সরল নই। আমি স্কুলে থাকতে অনেককে পিটিয়েছি, কিন্তু পরে মিথ্যে কথা বলে অন্যকে ফাঁসিয়ে দিয়েছি। আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমাকে দেখেন আর বলবেন কি করতে হবে, আমি সব করতে রাজি আছি। ঠিক আছে, আমি তোমাকে এমন একজনের সাথে দেখা করাবো যে তোমাকে অনেক বড় নেতা বানিয়ে দেবে, কিন্তু এর আগে তোমাকে আমার বিশ্বস্ত হয়ে উঠতে হবে। যদি তুমি মনে করো তুমি কাজটা করতে পারবে, তাহলে আমি তোমাকে আমার বসের সাথে দেখা করাবো। এরপর বুঝতে পারবে আমাদের এই দুনিয়াটা কতটা ভয়ঙ্কর। এরপর আবির চলে গেল, গিয়ে তার একটা ফ্রেন্ডের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে আসলো। এই টাকাগুলো তাকে খরচ করতেই হবে, না হলে সিয়ামের বিশ্বস্ত হয়ে উঠতে পারবে না সে। টাকা নিয়ে এসে রাতের বেলা সিয়ামকে দিল। এরপর সিয়ামকে জড়িয়ে ধরার ভঙ্গি করে সে সিয়ামের শার্টের বোতামে একটা ছোট্ট ক্যামেরা লাগিয়ে দিল। সে দেখতে চায় সিয়াম কোথায় যায়। সিয়াম বেরিয়ে চলে গেল আর তার 2 বন্ধুকে নিয়ে। আবির তাড়াতাড়ি করে সেনাপ্রধানকে কল করলো। সেনাপ্রধান তখন বললেন, আবির, কাজ কত দূর? স্যার, পাখি নিজে থেকে ধরা দিতে শুরু করেছে, আশা তো করছি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, কিন্তু স্যার আমার মনে হয় আপনাদেরকেও কিছুটা সতর্ক থাকতে হবে, কারণ এরা এত সহজে আমাকে তাদের বসের সাথে দেখা করাবে না। আমি আপনাকে কিছু ফুটেজ পাঠিয়েছি, দেখেন। আমি এই রুমের মধ্যে এবং সিয়ামের শার্টের মধ্যে 2টো ক্যামেরা লাগিয়ে দিয়েছি, ওগুলোর ফুটেজ আপনি অফিসে বসে দেখতে পারবেন। ঠিক আছে, আমি চেক করছি, আর তুমি সাবধানে থাকবে, কোনোভাবেই যেন তোমার ক্ষতি না হয়। আগে নিজের সুরক্ষার কথা চিন্তা করবে, এবার বাকি সবকিছু। ওকে স্যার। বলে আবির ফোনটা কেটে দিল। ওদিকে মায়া সোফায় বসে আছে, সামনে তার বাবা মা। মায়া তার বাবাকে কি একটা গুরুত্বপূর্ণ কথা বলবে বলে ডেকেছে, কিন্তু কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। এটা দেখে তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মামনি, কি গুরুত্বপূর্ণ কথা বলবে? আব্বু কনফার্ম হয়ে গেছে। সেই সন্ধ্যা থেকেই তো বলছো কনফার্ম করে ফেলেছো, কি কনফার্ম করেছো সেটা তো বলো। আব্বু, আমি কনফার্ম করে ফেলেছি, বিয়ে করলে ওই আবিরকেই করব। তুমি আবিরের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো, আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে আমার লাগবে। প্রিন্সিপাল রায়হান সাহেব নিজের মেয়ের কথা শুনে কি বলবেন বুঝতে পারছেন না। তিনি তো আবিরের আসল পরিচয় জানেন। আবির কখনোই রাজি হবে না নিজের মেয়ের এই রকম স্বভাবের জন্য, সেটা তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন। এরপরেও নিজের মেয়েকে মনে কষ্ট দিতে চাইলেন না, সেজন্য তিনি বললেন, দেখো মা, আমি যতটুকু জানি আবির খুব ভালো ছেলে, ও এত সহজে রাজি হবে না। এমনিতেই তোমার যা স্বভাব তাতে তো আরো রাজি হবে না। আমি কিচ্ছু জানি না আব্বু, তুমি যদি আবিরকে রাজি করাতে না পারো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। তুমি যে করে হোক আবিরকে রাজি করাও, আমি কালকেই আবিরকে প্রপোজ করব। বলে সে নিজের রুমে চলে গেল।
ওদিকে রায়হান সাহেব চিন্তায় পড়ে গেলেন কি করবেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, কারণ এখন এসব নিয়ে চিন্তা করার সময় নয়। তিনি জানেন কলেজটা বর্তমানে বিপদের মধ্যে আছে, আর এই বিপদ থেকে একমাত্র আবিরই উদ্ধার করতে পারে। পরের দিন আবির ক্যাম্পাসেই বসেছিল, তখন হঠাৎ করে মায়া তার সামনে আসলো। এসেই একটা ফুল এগিয়ে দিয়ে বলল, আবির, আমি জানি আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি আশা করোনি আমার কাছ থেকে। এরপর আমি জানি না আমি কিভাবে তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আবির তো এই কথা শুনে আকাশ থেকে পড়ল। সে ভাবতেও পারেনি মায়া তাকে এই কথাগুলো বলবে। মায়া তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির এই মায়াবী চোখটাকে কখনোই না করতে পারবে না, কিন্তু এখন প্রেম ভালোবাসায় জড়ানোর সময় নয়। সেই জন্য সে একটা প্ল্যান করলো। সে মায়ার দিকে তাকিয়ে বলল, দেখুন, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়, কারণ আপনি মেয়ে হয়ে ছেলেদের মতো আচার আচরণ করেন। এগুলো যদি পাল্টাতে পারেন তাহলে আমি আপনাকে ভালোবাসতে রাজি। সব পাল্টে দিবা আবির, তোমার জন্য আমি সব করতে পারি। প্লিজ তুমি রাজি হয়ে যাও। আগে আমার প্রমাণ চাই। আগামী 1 মাস পরে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই দিনই আমি আপনাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। কিন্তু এর আগে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভালো হয়ে গেছেন। আপনি প্রতিদিন ভার্সিটিতে যাবেন এবং এই ছেলেদের পোশাক পরা বন্ধ করবেন। সাথে সিগারেট তো একদম স্পর্শই করতে পারবেন না। যদি এগুলো মানতে পারেন তাহলে আমি আপনাকে ভালোবাসবো, কিন্তু যদি মানতে না পারেন তাহলে আমার কিচ্ছু করার নেই। সব ছেড়ে দিব আমি, তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। কিন্তু তুমি প্লিজ বলো তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1 মাস সময় দিলাম। 1 মাস চিন্তা করে দেখো তুমি আমাকে ভালোবাসতে পারবে কিনা। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, এই 1 মাসের ভেতরে তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না, কারো দিকে তাকাবে না। আমি আপনাকে কথা দিলাম, এই 1 মাস না আমি কারোর দিকে তাকাবো না। আমি সবসময় মেয়েদের থেকে দূরে থাকবো। আপনি 1 মাসের ভেতরে নিজেকে পরিবর্তন করে নিন। সেটা করে নেব, কিন্তু এর আগে আমার একটা আবদার পূরণ করতেই হবে। আমি তোমাকে এখন একবার জড়িয়ে ধরতে চাই। প্লিজ না করো না। 1 মাস তো তোমাকে ছেড়ে থাকতে হবে, প্লিজ। এই কথা বলতে আবিরকে কিছু বলতে না দিয়ে মায়া আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরও বুঝতে পারল মায়া সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে, না হলে নিজের স্বভাব এত সহজে পরিবর্তন করতে কেউই চায় না। সেজন্য সে মায়াকে জড়িয়ে ধরল। মায়া তখন আবিরকে বিদায় জানিয়ে চলে গেল। আবিরের কাছেও কিছুটা খারাপ লাগছে, কারণ 1 মাস মেয়েটাকে দেখতে পাবে না। এই 2-4 দিনের মধ্যেই মায়া যেন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওদিকে মায়া তাড়াতাড়ি তার বাবার অফিসে চলে গেল। এরপর বলল, বাবা, আমার কিছু টাকা লাগবে, আমি কিছু জামা কাপড় কিনবো। কি বলছো? 2 দিন আগে না তুমি আমার কাছ থেকে টাকা নিলে শপিং করার জন্য? আব্বু, তুমি হয়তো জানো না আমি আবিরকে প্রপোজ করেছিলাম। আবির বলেছে 1 মাসের মধ্যে যদি আমি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারি তাহলেও আমাকে ভালোবাসতে রাজি হবে। কিন্তু নিজেকে পরিবর্তন করার জন্য তো মেয়েদের জামা কাপড় লাগবে। আমার কাছে তো এসব নেই, এগুলো কিনতে হবে। রায়হান সাহেব অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। কার মুখে তিনি কি কথা শুনছেন তিনি বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে এই কথা বলছে। তিনি হাসি মুখে টাকা দিয়ে দিলেন। মায়াও চলে গেল শপিং করতে। ওদিকে আবির সিয়ামের সাথে চলতে শুরু করেছে। সিয়াম যেটা বলছে সেটাই করতেছে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। আজ 15তম দিন আবির এই কলেজে আসার। এরই মধ্যে সিয়ামের বেশ বিশ্বস্ত হয়ে উঠেছে সে। সিয়াম এখন তাকে যে কোনো কিছু শেয়ার করে। আবির ইতিমধ্যেই সিয়ামের কথা শুনে অনেক অন্যায় কাজ করেছে। সিয়ামের অনেক দিনের শখ যে আন্ডারওয়ার্ল্ডের ডন হবে, কিন্তু টাকার কারণে পারছে না। সিয়াম সিদ্ধান্ত নিল তার বসের সাথে আবিরের দেখা করাবে। আবিরের মাধ্যমে কিছু অস্ত্র নিয়ে আসবে তার বসের কাছ থেকে। সেই জন্য আবিরের সাথে কথা বলতে শুরু করলো। সিয়াম আবিরকে গিয়ে বলল, আবির, তোমাকে না বলেছিলাম আমাদের একজন বস আছেন, তার কাছে গেলে তুমি অনেক বড় বড় কিছু করতে পারবে। আমি তার সাথে তোমার দেখা করাতে চাই। তার কাছ থেকে কিছু অস্ত্র কিনবো আমরা। আমার কাছে এত টাকা নেই, তোমার আগের 5 লক্ষ টাকা এখনো দিতে পারিনি। তুমি যদি টাকা দাও তাহলে আমরা 4 জন মিলে এই কলেজটাকে কন্ট্রোল করতে পারবো। ভাই, আমি তো আপনার কাছ থেকে বন্দুক চালানো শিখলাম, এখন তো আমার একটা বন্দুক দরকার। ঠিক আছে, আমি টাকা দিতে রাজি আছি। আপনি আপনার বসের সাথে কথা বলেন, আমি তার সাথে দেখা করতে চাই। আমি তো আপনাকে আগেই বলেছি আমি যে কোনো কিছু করতে রাজি আছি। শুধুমাত্র আমাকে আপনারা লিডার বানিয়ে দিন, যাতে সবাই আমাকে দেখে ভয় পায়, সবাই আমাকে সম্মান করে, কেউ যেন আর আমাকে বোকা বলে অপমান করতে না পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তুমি আমার সাথে যাবে সন্ধ্যার পর। এখন আমি আমার বসের সাথে কথা বলে নিচ্ছি, তুমি একটু রুমের বাইরে যাও। আবির রুমের বাইরেই চলে গেল।
তখন সোহেল এবং রাফি দুজনেই সিয়ামকে সতর্ক করতে আরম্ভ করলো। সোহেল তখন সিয়ামকে বলল, সিয়াম ভাই, আমরা কি কাজটা ঠিক করতেছি? বস তো শুরু থেকে বলেছিলেন যাতে আমরা তিনজন ওই কলেজের দায়িত্ব থাকি। এখন নতুন একজনকে আমাদের সাথে ঢুকানোটা কি ঠিক হবে? সে যদি পরে আমাদের সাথে বেইমানি করে? সোহেল, তুই আমাকে কি এতটাই বোকা মনে করিস? এই ছেলেটা অনেক বিশ্বস্ত, ওকে দিয়ে কিন্তু আমরা নিজেদের অনেক কাজ করিয়ে নিতে পারবো। দেখ, আমাদের কোনো টাকা পয়সা নেই, আর বস ইচ্ছে মতন আমাদেরকে দিয়ে কাজ করায়। বস নিজের স্বার্থ উদ্ধার করছে আমাদের সামান্য কিছু টাকা দিয়ে। আমরা তো কিছুই করতে পারছি না। কেউ কি আমাদেরকে ভয় পায় এই কলেজের বাইরে গেলে? এই কলেজের মধ্যেই আমাদের পাওয়ার সীমাবদ্ধ। কিন্তু আমরা যদি অস্ত্র কিনে আস্তে আস্তে আমাদের নতুন একটা দল গঠন করি, তাহলে আমরাও একদিন বসের মতন হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতে পারবো। এই কথা শুনতেই বাকি দুজন চুপ হয়ে যায়, কারণ তাদের ইচ্ছে তারা একটা মাফিয়া গ্যাং গঠন করবে। তাদের বসের আন্ডারে কাজ করতে আর তাদের ভালো লাগছে না, কারণ তাদের বস তাদেরকে সামান্য কিছু টাকা দেয় এবং তাদেরকে দিয়ে বিভিন্ন বড় বড় মিশন কমপ্লিট করায়। সিয়াম তখন নিজের বসের কাছে কল করলো। তার বস ফোন ধরে বলল, কি ব্যাপার সিয়াম, এখন কল করেছো কেন? বস, আমার কাছে একটা ছেলে আছে বোকাশোকা, কিন্তু অনেক টাকার মালিক। ওর বাবা অনেক বড় একজন ব্যবসায়ী। ও কিছু অস্ত্র কিনতে চায়, আমাদের সাথেই থাকে, এই কলেজেই পড়াশোনা করে। আমি চাচ্ছিলাম আপনার সাথে দেখা করাতে, আপনি যদি চান ওর কাছ থেকে আপনি ইচ্ছে মতন দাম নিতে পারবেন। ছেলেটার টাকার অভাব নেই। কি বলছো? নতুন কাউকে বলেছিলাম না তোমাদের সাথে জড়াবে না? তাহলে এই ছেলেটাকে কেন বললে আমার কথা? ও যদি পরে আমাদের সাথে বেইমানি করে? বস, আপনি চিন্তা করবেন না। গত 15 দিন ধরে আমরা তিনজন মিলে ওকে খুব ভালোভাবে গার্ড করেছি। আমার মনে হয় না এরকম কোনো কিছু করবে। একদম বোকা ছেলে, নেতা হতে চায়, সেজন্য যা ইচ্ছা তাই করতে রাজি আছে। কিন্তু আপনি এই ছেলেটার কাছ থেকে ভালো একটা টাকা হাতে নিতে পারবেন। যদি তাই হয় তাহলে কালকে আমার সাথে ওকে দেখা করাও। ওকে বস, আমি ওকে বলছি সন্ধ্যার পর আপনার সাথে দেখা করাবো। আমরা তাহলে কালকে সন্ধ্যার পর আপনার আস্তানায় চলে আসব। বলে সিয়াম ফোনটা রেখে দিল। ওদিকে আবির দরজার কাছে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। সেও সেনাপ্রধানকে কল করে জানিয়ে দিল কালকে সে ওই সন্ত্রাসীদের আস্তানায় যাবে। সেনাপ্রধান প্রস্তুত হয়ে গেলেন। সিয়াম, সোহেল এবং রাফি পরের দিন সন্ধেবেলা আবিরকে নিয়ে চলে গেল তাদের বসের আস্তানায়। আবির নিজের শরীরের মধ্যে একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে নিল, যাতে তার যাওয়ার প্রতিটা রাস্তার লোকেশন সেনাপ্রধানের কাছে চলে যায়। সেনাপ্রধান নিজের অফিসে বসে জায়গাটা চিহ্নিত করে রাখলেন, কারণ কালকেই তিনি এইখানে আক্রমণ চালাবেন। ওদিকে ওই আস্তানায় পৌঁছানোর পর আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। একটু পরে একটা লোক বেরিয়ে আসলো। আবির তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ এটা হচ্ছে আরকে মাফিয়া গ্যাংয়ের লিডার রাজা খান। গত 10 বছর ধরে বিভিন্ন বাহিনীর সদস্যরা একে খুঁজে বেড়াচ্ছে। সবাই জানতো ও লন্ডনে পালিয়ে আছে, কিন্তু এভাবে দেশের ভিতরে থেকে নৈরাজ্য সৃষ্টি করছে এটা কারো ধারণার বাইরে ছিল। আবির অনেক শুনেছে এই লোকের ব্যাপারে, কিন্তু এভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারেনি। আবির স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকলো। লোকটা এসে আবিরকে ভালো করে পর্যবেক্ষণ করলো, এরপর বলল, তুমি কি তাহলে সেই ছেলে যে অস্ত্র কিনতে চাও? জি বস, আমি সিয়াম ভাইয়ের কাছ থেকে আপনার ব্যাপারে অনেক শুনেছি। আমি নেতা হতে চাই সিয়াম ভাইয়ের মতো, যাতে আমাকে কেউ বোকা বলে মজা করতে না পারে। সবাই আমাকে নিয়ে মজা করে, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সবাইকে শাস্তি দেব। এখন থেকে সবাই আমাকে ভয় পাবে। খুব ভালো কথা, আমিও তোমাকে অস্ত্র দিতে রাজি আছি। কিন্তু তুমি কি জানো এখন অস্ত্রের বাজারে কত সংকট চলছে? তোমাকে আমি 2টা রাইফেল দিব, কিন্তু দাম একটু বেশি হবে। 2টা রাইফেলের জন্য তোমাকে 2 কোটি টাকা দিতে হবে। বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বাবার টাকার অভাব নেই, আমি তার একমাত্র সন্তান। আমি টাকা দিতে রাজি আছি, আপনি আমাকে মালগুলো দিয়ে দেন। রাজা কোনোদিন বাকিতে কোনো কাজ করে না, আগে টাকা দিবে, এরপর মাল নিয়ে যাবে। কিন্তু বস, আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই। আমি কালকে রাতের বেলা টাকা নিয়ে আসব। আজকে আমাকে সময় দিন, আমি আমার বাবার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, কালকে রাত 10টায় এখানে চলে আসবে। আমি মাল রেডি করে রাখবো। আর এই আস্তানার কথা তুমি ছাড়া পৃথিবীর কেউ যেন না জানতে পারে। যদি কেউ জানতে পারে তাহলে সঙ্গে সঙ্গে তোমার প্রাণ হারাতে হবে। ভুলে যেও না, তুমি যখন একবার এইখানে পা দিয়ে ফেলেছো, তাহলে তোমার পেছনে আমার লোকেরা নজরদারিতে সবসময় থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না বস, কথা দিচ্ছি এই আস্তানার ব্যাপারে কেউ জানতে পারবে না। আবির তখন বেরিয়ে আসলো, এসে গাড়িতে উঠে বসলো। ওদিকে সিয়াম তখন তার বসের দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না বস, ছেলেটা একদম বোকা, কিন্তু টাকা আছে।
ঠিক বলেছিস, এটা একদম নতুন, সেই জন্য যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। ওটাকে ব্যবহার করে কিন্তু ভালোই টাকা কামাই করা যাবে। এখন ওর দিকে নজর রাখবি যাতে কোনো চালাকি করতে না পারে। কাল সময় মতো টাকা নিয়ে ওর সাথে চলে আসবি। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর সাথেই থাকবো। কোনো চালাকি করার চেষ্টা করলে জায়গায় শেষ করে দিব। এরপর তারা সবাই আবারও কলেজে ফিরে আসলো। ওদিকে আবির নিজের বাবার সাথে দেখা করার কথা বলে বাইরে বেরিয়ে আসলো। এরপর সেনাপ্রধানের সাথে দেখা করে সব ঘটনা খুলে বলতেই সেনাপ্রধান সবাইকে নিয়ে মিটিংয়ে বসলেন। উচ্চপদস্থ অনেক সেনা কর্মকর্তারা একসাথে বসেছেন। সবাই আবিরের সাহসের প্রশংসা করছেন, কারণ একা এত ভয়ঙ্কর একজন সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ফিরে আসাটা সত্যিই খুব বিপজ্জনক। কারণ একবার যদি ওই লোকটা বুঝতে পেরে যেত তাহলে ওখানে মৃত্যু নিশ্চিত ছিল। সেনাপ্রধান তখন সবার দিকে তাকিয়ে বলল, আগামীকাল সন্ধ্যার পরপরই আমাদের মিশন শুরু হবে। কাল ওই আস্তানায় আমরা আক্রমণ করব। ওই রাজা একটা আন্তর্জাতিক অপরাধী, এতদিন ধরে পালিয়েছিল। ওকে যদি ধরতে না পারি তাহলে আস্তে আস্তে এই দেশে আরও আতঙ্ক সৃষ্টি করবে। ওর কারণে শপিং মলে অনেক মানুষকে মরতে হয়েছে। জি স্যার, আমরা সবাই প্রস্তুত আছি। আপনার নির্দেশনা পাওয়া মাত্রই আমরা আক্রমণ শুরু করব। কিন্তু আবির কি এখনো ওখানে থাকবে নাকি ওর ফিরে আসা উচিত? আবিরকে এখন ওখানেই থাকতে হবে। কালকে আমাদের মিশন সফল হওয়ার পর ওই সিয়াম, সোহেল আর রাফিকেও ধরে আনতে হবে। তাই আপাতত আবিরের ফিরে যাওয়া উচিত। আবির ফিরে আসলো। ওদিকে সিয়াম অনেক খুশি ছিল, কারণ সে জানে আবির এই অস্ত্রগুলো এখানেই নিয়ে আসবে। এরপর আবিরের কাছ থেকে সেগুলো কন্ট্রোলে নিজের নিয়ে আসবে। পরের দিন বিকেলে আবির 2টা বক্স নিয়ে আসলো, টাকা ভর্তি। এটা দেখে বাকি 3জন অনেক খুশি হলো, কারণ আজকে রাতেই তারা অস্ত্র পেয়ে যাবে। ওদিকে সন্ধ্যা হতেই রাজা নামের সেই সন্ত্রাসী আস্তানায় হামলা করল সেনাবাহিনীর সদস্যরা। হঠাৎ করেই এমন অতর্কিত হামলায় রাজার সন্ত্রাসী বাহিনী কিছুই করতে পারল না। তারা সবাই ধরা পড়ে গেল। ওদিকে আবির ওয়াশরুমে গিয়ে রেডি হচ্ছিল, আর সিয়াম এবং তার 2 বন্ধু বসেছিল। হঠাৎ করে রাফি দেখতে পেল তাদের আলনার কাছে ছোট্ট কালো কিছু একটা। দেখার পর সে এগিয়ে গেল। এরপর যখনই হাতে নিল বুঝতে পারল এটা একটা ক্যামেরা। এরপর সিয়ামকে দেখালো। তারা কিছু বলতে যাবে এর আগেই ফোনটা বেজে উঠল আবিরের। সিয়াম চুপি চুপি গিয়ে আবিরের ফোনটা ধরল। সিয়াম ফোন ধরতেই ওপাশ থেকে সেনাপ্রধান বললেন, আবির, আমাদের মিশন সফল হয়েছে। ওই রাজা নামের সন্ত্রাসী সহ তার পুরো গ্যাংকে আমরা ধরে নিয়ে এসেছি। এখন সময় হয়েছে ওই কলেজ থেকে তোমার ফিরে আসার। রাজার যে ছেলেগুলো ওই কলেজে আছে তাদেরকে ধরার জন্য আমি ফোর্স পাঠিয়েছি। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবে। তুমি তাদের সাথে ফিরে আসবে। কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না। ফোনটা কেটে গেল। সেনাপ্রধান বুঝতে পারলেন হয়তো অন্য কেউ ফোনটা ধরে ফেলেছে। সেজন্য তিনি তাড়াতাড়ি কমান্ডার রাহুলকে ফোন দিলেন। রাহুল তার ফোর্স নিয়ে আসছিল আবিরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সেনাপ্রধান রাহুলকে ফোন দিতে বললেন, রাহুল, তাড়াতাড়ি যাও। আমি আবিরকে কল করেছিলাম, ভুলে মনে হয় অন্য কেউ ধরে ফেলেছে। আবির বিপদে আছে, তাড়াতাড়ি যাও। ওকে স্যার, আমি কাছাকাছি আসি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ওদিকে সিয়াম এবং তার বন্ধুরা পাগল হয়ে গেল। তারা ভাবতেও পারেনি তারা একজন সেনা কর্মকর্তার সাথে এতদিন ধরে ছিল। তারা কি করবে ভেবে পাচ্ছিল না। তখন রাফি বলল, ভাই, আমার মনে হয় আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা এখন পালিয়ে যাব কোথায়? আমার একটা বুদ্ধি আছে। ওই আবির ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই আমরা ওকে শেষ করে দিব। এরপর ওর টাকাগুলো নিয়ে আমরা পালিয়ে চলে যাব। তাহলে দাঁড়িয়ে দেখছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই আক্রমণ করব। তারা 3জনই রড নিয়ে দাঁড়িয়েছিল, সাথে ছুরিও রেডি করে রেখেছিল। আবির কিছুই জানতো না। সে স্বাভাবিকভাবেই ওয়াশরুমের দরজা খুলল, কিন্তু দরজা খুলতেই হঠাৎ তার উপরে আক্রমণ হলো। সে কিছু বুঝে ওঠার আগেই শরীরে কয়েকটা ছুরির আঘাত লাগলো, সাথে মাথায় রড দিয়ে কেউ আঘাত করলো। সে মাটিতে শুয়ে পড়ল। তখন সিয়ামের চিৎকার শুনতে পেল। সিয়াম চিৎকার করে সোহেলকে বলছে, সোহেল, আমাদের এখানে থাকলে হবে না, ও এমনিতেই মরে যাবে। তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে চল, পালিয়ে যাই। এরপর তারা টাকাগুলো নিয়ে পালিয়ে চলে গেল। এদিকে কমান্ডার রাহুলকে কলেজে পৌঁছে তাড়াতাড়ি 202 নম্বর রুমে আসলো, কিন্তু রুমে আসতে দেখলো পুরো রুমটা খালি। সে নিজে পায়ের দিকে তাকালো। তার পায়ের কাছে রক্ত দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। দৌড়ে সামনে গিয়ে দেখতে পেল বাথরুমের দরজার সামনে আবির শুয়ে আছে।
রক্তাক্ত অবস্থায়। এটা দেখে সে চিৎকার করে সেনা কর্মকর্তাদের বলতে লাগলো, তাড়াতাড়ি আবিরকে নিয়ে হসপিটালে যাও, আমি আসতেছি। সেনা সদস্যরা তাড়াতাড়ি আবিরকে নিয়ে হসপিটালে চলে গেল। এরই মধ্যে আবিরের পরিবার সহ সবাইকে খবর দেওয়া হয়েছে। কলেজের প্রিন্সিপাল তখন উপস্থিত ছিলেন। যখন আবিরকে গাড়িতে তোলা হয়, তিনিও মায়াকে খবর দিয়ে দিলেন, কারণ আবিরের অবস্থা খুবই আশঙ্কাজনক। যদি কিছু হয়ে যায় তাহলে মায়া হয়তো আবিরকে আর কখনোই দেখতে পাবে না। তাই শেষ দেখা করার জন্য তিনি তার মেয়েকে হসপিটালে ডাকলেন। কমান্ডার রাহুল তখন চারিদিকে খোঁজ শুরু করলো। সে বুঝতে পারছিল এরা এই শহরে থাকার চেষ্টা করবে না। সেই জন্য সেই শহর থেকে বের হওয়ার সব রাস্তায় খবর পাঠিয়ে দিল এবং অফিস থেকে সিয়াম, সোহেল এবং রাফির ছবি পাঠিয়ে দিল। 5 মিনিট যেতে না যেতেই রেলওয়ে স্টেশন থেকে খবর আসলো তার ট্রেনের টিকিট কাটার জন্য গিয়েছে। রাহুল আর এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে গেল এবং রেলওয়ে পুলিশের সহযোগিতায় তাদের 3 জনকে ধরতে সক্ষম হলো। এদিকে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে মায়া, সঙ্গে অনেক মানুষ। এখন সে বুঝতে পারেনি কি হয়েছে। একটু পর একজন মহিলাকে বারবার জ্ঞান হারাতে দেখে সে বুঝতে পারল এটা আবিরের মা। সেজন্য সে তার কাছে গেল। আবিরের মা তাকে দেখে জড়িয়ে ধরে পড়ল। মায়া মা, আমার ছেলেটা কি বাঁচবে না? আমার ছেলেটার কি হয়ে গেল? আমি ওকে বারবার না করেছিলাম কোনো দরকার নেই এই কাজ করবার। আবিরের বাবা, তোমার কারণেই এসব হয়েছে। তোমার কারণে আমার ছেলেটা আর্মিতে জয়েন করেছে। আর যদি আমার ছেলের কিছু হয়ে যায়, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আবিরের বাবা কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছেন। তিনি জানেন তার কারণেই এইসব হয়েছে। তিনি যদি না চাইতেন তাহলে আবির কখনোই সেনাবাহিনীতে জয়েন করত না। ওদিকে আবির একজন আর্মি অফিসার। এটা জানার পর মায়ার মাথা তো ঘুরতে শুরু করলো। সে ভেবেছিল আবির সাধারণ কলেজে পড়ে একটা ছেলে। সে তার বাবার কাছে গেল। তার বাবা তখন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি মা তুই কি বলতে চাস, তবে তোকে জানিয়ে রাখি আমি সব কিছুই জানতাম, সেজন্যই আমি তোকে বাধা দেইনি। কান্না করিস না, আমার বিশ্বাস আবিরের কিছু হবে না। আবির এতটা দুর্বল নয়, ও সুস্থ হয়ে যাবে। মায়া তখন তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা তুমি কেন আমাকে আগে এই কথাটা বললে না? যদি তুমি আগে আমাকে এই কথাটা বলতে তাহলে এই দিনটা দেখতে হতো না। আমি আবিরকে নিষেধ করতাম এই কাজ থেকে। তোমরা সবাই আমার সাথে বেইমানি করেছো। আবিরের যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে শেষ করে দিব। মায়া কান্না করছে। তার বাবাও তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। ওদিকে সেনাপ্রধান চুপ করে একটা জায়গায় বসে আছেন, কারোর সাথে কোনো কথা বলছেন না। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হলো। ডাক্তার কারোর দিকে না তাকিয়ে সোজা সেনাপ্রধানের কাছে চলে গেল। এরপর বলল, স্যার, চিন্তার কোনো কারণ নেই। সঠিক সময় নিয়ে আসার জন্য উনি বিপদমুক্ত বর্তমানে। আশা করি রাতেই জ্ঞান ফিরে আসবে। এবার সেনাপ্রধানের মুখে হাসি ফুটল। সবে এই কথা শোনার পর কিছুটা স্বস্তি পেল। আবিরের মা এবং মায়া এখনো চিন্তামুক্ত হতে পারেনি। রাত তখন প্রায় 4টা। আবিরের জ্ঞান ফিরল। আবিরের পরিবারের সবাই আবিরের সাথে দেখা করে বাইরে বেরিয়ে আসলো। এরপর মায়া গেল। ওদিকে আবির হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে দেখল অসম্ভব সুন্দরী একটি মেয়ে রুমের ভিতরে ঢুকছে। এটা দেখার পর সে একটু গভীরভাবে তাকাতেই লক্ষ্য করল এটা তো মায়া। আবির কল্পনা করতে পারেনি মায়া শাড়ি পরে আসবে। আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া এসেই আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আবির এখনো একটা ঘোরের মধ্যে আছে। মায়া কান্না করছে দেখে আবির আস্তে আস্তে বলল, কি হয়েছে মায়া আপু, কান্না করছেন কেন? কুত্তা, তোকে আমি শেষ করে ফেলবো। তুই কেন বললি না তুই একজন আর্মি অফিসার? আমাকে এভাবে কষ্ট দিতে পারলি? তোর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতাম? আমার তো কিছুই হয়নি, তবে 1 মাস এখনো হয়নি। আপনি কেন আমার সাথে দেখা করতে এলেন? আর কত কষ্ট দিবা আমায়? এবার অন্তত বলো ভালোবাসো আমায়। আমি তোমাকে এত ভালোবাসি, তবুও কেন এত অবহেলা করো? আমাকে আর কষ্ট দিও না প্লিজ। আবির তখন মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে অনেক ভালোবাসি। এতদিন বলতে পারিনি এই মিশনটার কারণে। প্রথম দেখায় আমিও আপনাকে পছন্দ করে ফেলেছি। আমাকে কি বানাবেন আপনার জুনিয়র বর? মায়ার এবার হাও মাও করে কান্না করে দিল। এরই মধ্যে আবিরের মা রুমে প্রবেশ করলেন। আবির তার মাকে দেখে লজ্জায় পড়ে গেল। আবিরকে লজ্জা পেতে দেখে তার মা বললেন, লজ্জা পেতে হবে না। জীবনে এই একটা কাজ তুই করলি আমার ইচ্ছে মতন। আমার কিন্তু বৌমাকে অনেক পছন্দ হয়েছে।
মায়া আবিরের মায়ের কণ্ঠ শুনে লজ্জায় পড়ে গেল। আবিরের মা মায়ার কাছে আসলে এরপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আর লজ্জা পেতে হবে না বৌমা, আমি তোমার বাবার সাথে আজই কথা বলবো। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ঘরের বৌমাকে আমার কাছে নিয়ে যেতে চাই। এরপর আবিরের মা বেরিয়ে গেলেন। আবির মায়াকে জড়িয়ে ধরে শুয়ে রইল। ভালোবাসা জিনিসটা অদ্ভুত। এই সম্পর্কটা গড়ার জন্য 1000 বছরের অপেক্ষাও যেন খুব কম, আবার এক মুহূর্তেও ভালোবাসা হয়ে যেতে পারে। এদিকে প্রায় 15 দিন পরে আবির সুস্থ হলো। সে নিজের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। ওদিকে সেনাপ্রধান অপেক্ষা করছেন। আবির তার সাথে দেখা করতেই সেনাপ্রধান তাকে ফুল দিয়ে বরণ করে নিলেন, সাথে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা। আবিরের কাছে এই দিনটা নিজের জীবনের সবচেয়ে সুন্দর দিন মনে হচ্ছে। আবির সেনাপ্রধানের সাথে হাত মিলালো। সেনাপ্রধানও আবিরের সাথে হাত মিলিয়ে একটা ফুলের তোড়া আবিরের হাতে দিয়ে বললেন, আমি জানতাম আবির তুমি একমাত্র এই মিশনটা সফল করতে পারবে, এবং তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ। সেই জন্য তোমাকে আর একটু বড় দায়িত্ব দিতে চাই। এখন থেকে তুমি 13 নং ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। আশা করি তুমি তোমার নতুন দায়িত্বে আরও সাহসী এবং আরও বেশি দেশপ্রেমিক হয়ে উঠবে। আবির তো খুশিতে আত্মহারা। সে সেনাপ্রধানকে সালাম করল, এরপর বলল, দোয়া করবেন স্যার, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। আমার সাপোর্ট এবং দোয়া সবসময় তোমার সাথে আছে, এবং আমি বিশ্বাস করি তুমি এই কাজটি খুব ভালো করেই করতে পারবে। তবে তোমার প্রতি একটা অভিযোগ আছে আমার। বিয়ের দাওয়াত তো দিলে না। সরি স্যার, আমি ভাবছিলাম আপনাকে কথাটা বলবো। চলে আসবেন আগামী শুক্রবার, আমার বিয়ে। আরে আসবো না মানে, আমি না আসলে তো বিয়েটাই হবে না। তোমার বিয়ে যদি আমি দেখতে না পাই তাহলে কে দেখবে? আমি নিশ্চয়ই আসবো। এবার আবির হাসি মুখে ফিরে আসলো। সত্যি বলতে জীবনের কিছু অর্জন করতে গেলে অনেক বাধা সামনে আসে। সেই বাধাগুলো অতিক্রম করে যদি নিঃস্বার্থভাবে এগিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে জীবন নিশ্চয়ই সফল হওয়া সম্ভব। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।